এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আজকের এপিসোডটা শুরুর আগে আমি আপনাদের একটা সতর্কতা দিতে চাই। সব গল্প শোনার পর হাসি মুখে ঘুমানো যায় না, কারণ আজকের ঘটনাটা এমন এক বাড়ির যার মেঝের নিচে চাপা পড়ে আছে শুধু মৃতদেহই নয়, চাপা পড়ে আছে এক ভয়ানক ইতিহাস। বাড়িটা বাইরে থেকে দেখলে মনে হবে পুরনো ভাঙাচোরা, কিন্তু ভেতরে ঢুকলেই যেন বাতাস ভারী হয়ে যায়। প্রথম দিকে এখানে যারা থেকেছে তারা রাতের বেলা অদ্ভুত শব্দ শুনত, কখনো ভারী কিছু টেনে নেওয়ার আওয়াজ, কখনো অচেনা মানুষের হাঁপ ধরা শ্বাস। কেউ কেউ বলতো মেঝের নিচে যেন কিছু নড়ছে, কিন্তু সাহস করে কেউটা দেখতে যায়নি। সব কিছুর আসল রহস্য ফাঁস হয় এক বর্ষার রাতে। বাড়ির এক কোণে মেঝে হঠাৎ ধসে পড়ে, আর ভেতর থেকে বেরিয়ে আসে কঙ্কালের হাড়, আর সেই সাথে পুরনো কাপড়ে মোড়া একটা ডায়েরি। ডায়েরির পাতাগুলো ভিজে গিয়েছিল, তবুও পড়া যাচ্ছিল এই বাড়িটা একসময় ছিল রক্তাক্ত প্রতিশোধের সাক্ষী। যে মানুষটিকে এখানে হত্যা করা হয়েছিল তার দেহ লুকিয়ে রাখা হয়েছিল মেঝের তলায়, যেন কেউ কোনোদিন জানতে না পারে। কিন্তু মৃতদেহ চুপ থাকেনি, বরং বছরের পর বছর ধরে সে তার উপস্থিতি জানান দিয়েছে দেয়ালের ফিসফিসে শব্দে, অদৃশ্য হাতের স্পর্শে এবং মাঝরাতে হঠাৎ নিভে যাওয়া বাতিতে। লোকজন বলে এই বাড়িটায় পা রাখলেই আপনি মেঝের তলা থেকে সেই ঠান্ডা দৃষ্টি অনুভব করবেন, যেন সে আজও আপনাকে জিজ্ঞেস করছে, আমাকে চাপা দিল কেন? তাই সতর্ক থাকুন। সব বাড়ির ইতিহাস জানার দরকার নেই, কারণ কিছু ইতিহাস মৃতদেহের নিচে চাপা পড়ে থেকেও বেঁচে থাকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। 2012 সাল, পশ্চিম মেদিনীপুরের এক অজপাড়া, নাম ঘনান্দি। ছোট নির্জন গ্রাম, জনসংখ্যা হাতে গোনা, মোবাইল টাওয়ারের সংকেত দুর্বল, বিদ্যুৎ অনিয়মিত, কিন্তু প্রকৃতির সৌন্দর্যে মোড়া। পেছনে ঘন জঙ্গল, মাঝ দিয়ে বয়ে চলেছে পাতলা নদী কালিন্দী। এই গ্রামে আসে শহর কলকাতার এক দম্পতি, সায়ন্তন ও রিমা। সদ্য বিবাহিত, জীবনের নতুন অধ্যায় শুরু করতে তারা শহরের কোলাহল থেকে পালিয়ে শান্তির খোঁজে আসে গ্রামে। তার একটি পুরনো মাটির বাড়ি ভাড়া নেয়, একতলা, খিলান দরজা, লালটালি ছাদ, পেছনে বাঁশের জঙ্গল। বাড়িটা গ্রামের সবাই এড়িয়ে চলে। মালিক শঙ্কর সাহা, বয়স্ক মানুষ, বলেন, এত শান্ত জায়গা পাবে না, কিন্তু খেয়াল রাখবেন পেছনের উঠোনে যাবেন না রাতে, আর যদি কেউ ডাকাডাকি করে সাড়া দেবেন না। সায়ন্তন হেসে বিষয়টা উড়িয়ে দেয়। প্রথম রাত, বাতাস থেমে গেছে, বাইরে পাখির ডাক নেই, ঘরে কেরোসিনের আলো। সায়ন্তন রিমাকে জড়িয়ে ধরে শোয়ে। হঠাৎ ঠক ঠক ঠক, কেউ যেন পেছনের উঠোনে হেঁটে বেড়াচ্ছে। পায়রার ডানা ঝাপটানোর মতো নয়, বরং ভেজা মাটিতে কেউ হাঁটছে ধীরে ধীরে। রিমা জিজ্ঞেস করে, কে হতে পারে? সায়ন্তন বলে, হয়তো বাদার, কিছু না। কিন্তু শব্দটা এবার থেমে যায় দরজার গা ঘেঁষে। ক্লিঙ্ক ক্লিঙ্ক, দরজার লোহার হাতল নাড়ানো হচ্ছে। রিমা উঠে যায় ভয়ে, কাঁপা গলায় বলে, তুমি শুনলে তো? ওটা কেউ দরজায় হাত দিচ্ছে। সায়ন্তন এবার এগিয়ে যায়। দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু দরজার সামনে ভেজা কাদার উপর দুটো পায়ের ছাপ, মানুষের মতো নয়। আঙুল নেই,
গোড়ালি নেই, যেন কেউ হাঁটেনি, বরং মাটি থেকে উঠেছে। সেই রাতে ঘুম আসে না। পরদিন সকালে গ্রামের দোকানে গিয়ে সায়ন্তন ব্যাপারটা বলে। দোকানদার বিনোদ মুখ গম্ভীর করে শুধু একটা কথাই বলে, আপনারা উঠে যান, ওই বাড়ির মাটির নিচে মানুষ চাপা আছে। সায়ন্তন আর রিমা ওসব কথা বিশ্বাস করে না। তারা ভাবেন গ্রামের মানুষ হয়তো ভৌতিক গল্প বানিয়ে ভাড়াটিয়া তাড়ায়। কিন্তু রাতে তারা একটা অদ্ভুত জিনিস দেখে। ঘড়িতে রাত 1:17। ঘরের দেয়ালে একটা দাগ, রক্তের মতো, কিন্তু শুকোচ্ছে না। রিমা সেটা মুছতে যায়, আর তখন দেয়াল থেকে একটা গলা ভেসে আসে, আমায় তুলে নাও, কষ্ট হচ্ছে। সায়ন্তন ঘাবড়ে গিয়ে আলো জ্বালায়। দেয়ালে কিছু নেই, কিন্তু মেঝের নিচে তখন কেঁপে ওঠে কাঠের তক্তা। ঘরের ভিতর থেকে আসছে মৃতদেহের গন্ধ। পেছনের উঠোনে রিমার যেতে চায়, সত্য জানতে। সায়ন্তন বাধা দেয়। শঙ্কর কাকু বলেছিল ওখানে যেতে না। কিন্তু সেই রাতে রিমা একা উঠে গিয়ে পেছনের উঠোনে যায়, আর সেখানেই দেখে যেখানে মাটি পাথরের মতো শক্ত ছিল, এখন সেখানে ভেজা কাদা মাটি। রিমা হাত দিয়ে খুঁড়তে শুরু করে। 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 8 ইঞ্চি। হঠাৎ একটা কিছুতে হাত লাগে। না, সেটা পাথর নয়। রিমা উঠে আসে আতঙ্কে। আলো ফেলে দেখে সাদা, পচা, নখ ভাঙা আঙুল। আর তার পেছনে দাঁড়িয়ে একটা ছায়া খুব কাছ থেকে বলছে, আমায় নাম ধরে ডাকু, আমি শুনতে চাই। সেই রাতে রিমার ঘরে ফেরেনি। সায়ন্তন যখন ঘুম থেকে উঠে দেখে পাশে কেউ নেই, তখন রাত প্রায় 3টে। বাতাস থমকে আছে, যেন সময় চলা বন্ধ করে দিয়েছে। ঘর জুড়ে শুধু একটাই শব্দ, ঘড়ির টিকটিক। সে উঠে পড়ে, পিছনের উঠোনের দিকে এগোয়। দরজাটা খোলা, হাওয়া বইছে না, অথচ কেমন একটা ঘন কালো অন্ধকারের ঢেউ এসে দাঁড়িয়েছে উঠোনে। সায়ন্তন হাঁটতে হাঁটতে দেখে রিমা হাঁটু গেড়ে বসে আছে গর্তের সামনে। তার হাত কাদায় মাখামাখি, চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে। সে ফিসফিস করে বলছে, রূপা, রূপা, আমি তোমায় ডেকেছি, এবার উঠে এসো। সায়ন্তন শিউরে ওঠে। সে রিমার কাঁধ ধরে লেড়ে দেয়, তুমি পাগল হয়ে গেছো নাকি? রিমার চোখ খুলে যায়, তবে তার রিমার চোখ নয়। চোখ জোড়া, অদ্ভুত কালো, মনি নেই। সে বলে, সায়ন্তন, আমি জানি না তুমি কে, কিন্তু আমি ওর শরীরটা খুঁজে পেয়েছি। ও আর কষ্ট পেতে চায় না। এবার মাটির নিচ থেকে একটা চোঁ চোঁ শব্দ ওঠে। গর্তের ভিতর থেকে যেন জল নয়, বরং চর্বি মিশ্রিত গাঢ় কালো তরল ধীরে ধীরে উঠে আসছে। একটা হাত উঠছে মাটির নিচ থেকে, একটা শুকনো চামড়াহীন হাত, যার আঙুলের নখে আজও লাল নেল পলিশ। সায়ন্তন রিমাকে টেনে তোলে। সে বাধা দেয় না, কিন্তু তার চোখ দুটো তখনও বদলে আছে। সকালের আলোয় সব স্বাভাবিক বলে মনে হয়। রিমা আর কিছু মনে করতে পারে না। সে শুধু বলে, আমার মাথা ধরে আছে। কিন্তু তার নখে তখনও মাটি লেগে। সায়ন্তন এবার শঙ্কর সাহার কাছে যায়। শঙ্কর নিঃশ্বাস ফেলে বলে, জানতাম তোদের সময় আসবে। আমি বলেছিলাম ওই বাড়িতে কেউ থাকতো না আগে। ওখানে একটা মেয়ে খুন হয়েছিল। কে? সায়ন্তন জানতে চায়। নাম ছিল রূপা মৈত্র, বয়স মাত্র 22। কলকাতা থেকে এক ছেলে ওকে নিয়ে এসে বলেছিল বিয়ে করবে। কিছুদিন থাকার পর মেয়েটা নিখোঁজ। লোকজন খোঁজাখুঁজি করে, কিন্তু পুলিশ বলে মেয়েটা শহরে পালিয়ে গেছে। কিন্তু আমরা জানতাম ব্যাপারটা ঠিক না। কয়েকদিন পর ওই বাড়ির পেছনে একটা উঠোনে মাটি খুঁড়তে গিয়ে রক্ত পাওয়া যায়। পুলিশ আসে, কিন্তু প্রমাণ মেলে না। সেই থেকেই বাড়িটা ফাঁকা। ওকে খুন করা হয়েছিল?
শঙ্করের মুখ আরও গম্ভীর হয়ে ওঠে। না, ওকে শুধু খুন নয়, ওর শরীর টুকরো করে এক একটা অংশ আলাদা জায়গায় পুঁতে রেখেছিল ছেলেটা, কারণ ওর শরীরে নাকি কিছু আছে যা এক ধরনের পুজোয় দরকার, শয়তানি পুজো। সায়ন্তনের গলা শুকিয়ে আসে। তারপর ওই ছেলেটা উধাও হয়ে যায়, কিন্তু রূপার আত্মা ওখানেই থেকে যায়। যারা ওই বাড়িতে থেকেছে সবাই রাতের বেলায় ওর কণ্ঠস্বর শুনেছে, কেউ কেউ পাগল হয়ে গেছে। তবে এবার ঘটনা অন্যরকম হতে থাকে। রিমা দিনে দিনে বদলে যাচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদে, তারপর হঠাৎ হেসে ওঠে। সে বলছে, আমার শরীরটা খুঁজে পেয়েছি, এখন আমি পূর্ণ হব। সায়ন্তন ভয় পেতে শুরু করে। সে একদিন রাতে রিমার জিনিসপত্রে খুঁজে পায় একটা পুরনো নোটবুক, ছেঁড়া পাতায় লেখা অদ্ভুত কিছু নাম। অগ্নিমন্ত্র, সব বিসর্জন বিধি, রক্ত নিবেদন কালী পূজা, আর নিচে একটিমাত্র লাইন, মৃতের দেহ কেবল তখনই বিশ্রাম পায় যখন জীবন্ত কেউ তাকে অন্তিম অংশ দেয়। সেদিন রাতে রিমা আবার পিছনের উঠোনে যায়, কিন্তু এবার সে একা নয়, তার পাশে দাঁড়িয়ে একজন, মুখ ঢাকা কালো চাদরে। সায়ন্তন জানালার ফাঁক দিয়ে দেখে ওরা একসাথে কিছু জিনিস পুঁতে রাখছে, কিছু রক্ত, কিছু চুল, আর একটা ছোট্ট কাঠের পুতুল। আর সেই সময় মাটি কাঁপতে শুরু করে। পেছনের উঠোন ফেটে যাচ্ছে, ভিতর থেকে উঠছে শুধু একটা মুখ, পচা, কৃশ, কেবল এক চোখ আছে, আর সেই চোখে হিংসা। মুখটা কাঁপতে কাঁপতে বলে, আমায় শেষ করো না, আমায় পূর্ণ করো। আকাশে তখন মেঘ জমেছে। দুপুরবেলা হয়েও যেন সূর্য নেই। বাড়ির চারপাশে নিস্তব্ধতার এমনভাবে ঘিরে রেখেছে যেন একটা অদৃশ্য চাদরে চারদিক মুড়ে ফেলা হয়েছে। পাখিরা চুপ, বাতাস থমকে গেছে, যেন প্রকৃতি নিজেই জানে এই বাড়িতে এখন যা ঘটছে তা প্রাকৃতিক নয়। সায়ন্তনের চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। রিমা তার আর আগের মতো নেই। রিমা এখন আর মানুষ নয়, সে যেন প্রতিদিন একটু একটু করে রূপার স্মৃতি হয়ে উঠছে। এক রাতে সায়ন্তন চোখ মেলতেই দেখে রিমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে আঁচড় কেটে রক্ত বার করছে। সে বলছে, আমার আসল মুখটা এ নয়, এটা শুধু একখানা ছায়া। ওর মুখ, ওর দাগ, ওর ব্যথা সবটা ফিরিয়ে আনতে হবে। সায়ন্তন ভয়ে দৌড়ে গিয়ে রিমার হাত ধরে, কিন্তু সে চিৎকার করে ওঠে, দূরে সরে দাঁড়াও, আমি এখন অপূর্ণ, তুমি আমাকে থামাতে পারবে না। সে রাতে দরজা বন্ধ করেও ঘরে নিস্তার ছিল না। রাত 2:04। ঠিক এই সময়টাতে প্রতিদিন কিছু একটা ঘটে। একবার জানালার কাজ নিজে থেকেই ফেটে যায়, আরেকবার রান্নাঘর থেকে চুলার ধাতব ঢাকনা ছিটকে এসে পড়ে বেডরুমে। আরেক দিন সায়ন্তন দেখে পেছনের উঠোনের গর্তটা কাঁপছে। সে কাছে যেতেই মাটি ফেটে একটা হাড় বেরিয়ে পড়ে মানুষের বুকের খাঁচার একটা অংশ। পরদিন সকালে রিমা নিখোঁজ। তাকে খুঁজে পাওয়া যায় বাড়ির অনেক পেছনে, একটা পুরনো পোড়ো কুয়োর ধারে, যেখানে তারা আগে কখনো যায়নি। রিমার হাতে তখন একটা জ্বলন্ত ধূপকাঠি, তার মুখে মাটি লেগে চোখ দুটো লাল। সে বলছে, ওর মুখটা ঠিক ছিল না, আমি আঁকছি, আমি গড়ছি, এবারও ফিরবে। সায়ন্তন কুয়োর ভেতরে তাকায়। অন্ধকার কুয়ো, আর নিচে যেন হালকা করে দেখা যাচ্ছে একটা মুখ, সেই একই মুখ যা সে কয়েকদিন আগে গর্তে দেখেছিল। মুখটা এবার ধীরে ধীরে ওপরে উঠছে। সায়ন্তন এবার স্থির সিদ্ধান্ত নেয়, এই বাড়ি ছাড়তেই হবে। সে শহরে ফোন করে বাসা খুঁজে বের করে,
কিন্তু ফেরার দিন সকালবেলা রিমা বলে, আমি যাচ্ছি না। তুমি পাগল হয়ে গেছো রিমা? না, আমি এখন সম্পূর্ণ। আমার জায়গা এই বাড়ি, এই মাটি, এই শরীর। রূপা এবার বেঁচে থাকবে। তুমি পারবে না আমাদের আলাদা করতে। সে মুখ ফিরিয়ে নেয়। তার গলা দিয়ে এবার অদ্ভুত এক আওয়াজ বেরোয়, একসাথে দুটো কণ্ঠস্বর, একটা রিমার, আরেকটা আরো ভারী, গম্ভীর, যেন মৃত কেউ কথা বলছে। তুমি চলে যাও সায়ন্তন, আমার জন্য আরেকবার কবর খুঁড়ো না। সেদিন রাতে শেষবারের মতো সায়ন্তন রিমাকে বোঝাতে যায়। তারা উঠোনে দাঁড়িয়ে, আর হঠাৎ ভূমি ফেটে যায়। একটা পুরো শরীর, মাথা, বুক, হাঁটু সব বেরিয়ে পড়ে গর্ত থেকে। রক্ত নেই, কিন্তু শরীরটা এখন অদ্ভুতভাবে জোড়া লেগে গেছে। রূপার মুখ, কিন্তু চোখ দুটো রিমার। সেই শরীর জোরে চেঁচিয়ে ওঠে, আমি ফিরেছি, আমার যন্ত্রণা শেষ হলো না। তুই যদি আমায় বাঁচতে না দিস, তোর প্রেম আর বাঁচবে না। সায়ন্তন পিছিয়ে যায়। আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। গভীর সেই রাতের কুয়ো থেকে উঠে আসে আরো দুটো ছায়া। দুজন অচেনা মুখ, যারা সম্ভবত রূপার মতোই সেই পুজোর অন্য উপাদান। তারা রিমার চারপাশে ঘুরতে থাকে। রিমা হঠাৎ ফিসফিস করে, তাদের চাওয়া আমি দিচ্ছি না, তারা এখন আমাকে নিতে এসেছে। শেষে হঠাৎ করে বাড়ির মধ্যভাগে আগুন লেগে যায়। সায়ন্তন জ্ঞান হারায়। জ্ঞান ফেরে এক হাসপাতালের বিছানায়। পাশে পুলিশ। তারা বলে, আপনার বাড়ি পুড়ে ছাই। ভেতর থেকে পাওয়া গেছে 3টে দেহাবশেষ, একজন পুরুষ, একজন মহিলা, আর একটা পুরোপুরি চেনা যায়নি, মাথা নেই। সায়ন্তন চুপ করে। সে জানে রিমা বেঁচে নেই। তবে তার চেয়েও ভয়াবহ হল, সেই বাড়ির নিচে রূপার আত্মা একা ছিল না। আর কেউ বা কিছু তাকে দিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করাচ্ছিল। আর হয়তো এখনো সেই পোড়ো বাড়ির পেছনে সেই গর্ত, সেই কুয়ো অপেক্ষা করছে কারো নতুন শরীর পেতে। সায়ন্তনের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 6 মাস কেটে গেছে। শহরে ফিরে সে এক নিঃসঙ্গ জীবনে ডুবে গেছে। অফিসে যায়, আসে, রাতে ঘুমোতে বসে আবার আতঙ্কে কেঁপে ওঠে। তার একটানা দুঃস্বপ্ন, রিমা দাঁড়িয়ে আছে একটা গর্তের পাশে, হাতে পাথর, মুখ রক্তে মাখা, আর বলে যাচ্ছে, আমার মুখটা ঠিক করে দাও, আমার মুখটা ঠিক করে দাও। ডাক্তাররা বলে পোস্ট ট্রমাটিক সাইকোসিস, কিন্তু সায়ন্তন জানে এসব কোনো মানসিক রোগ নয়। সে জানে সে একটা ভয়ানক কিছুর অংশ হয়ে পড়েছিল, যা এখনো শেষ হয়নি। একদিন বিকেলে ডাকঘর থেকে আসে একটা পার্সেল। ভিতরে একটা কাঠের বাক্স, কোনো প্রেরকের নাম নেই। সে খুলে দেখে একটা পুরনো তুলির ডিব্বা আর লাল সিঁদুরে ভরা ছোট্ট পাত্র, আর একটা চিরকুটে লেখা, ছবিটা আঁকা শেষ করো, ওর চোখ এখনো খুঁজছে। সেই রাতে জানালার বাইরে সে দেখে ছায়ায় কেউ দাঁড়িয়ে আছে, একটা নারী আকৃতি। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কপালে লাল টিপ, গলায় লম্বা চুল। সায়ন্তন দরজা খুলে ছুটে গেলে কেউ নেই, কিন্তু ঘরে ফিরে দেখে আয়নার সামনে একটা ভিজে কাপড়ের ছাপ, যেন কেউ গা ধুয়ে দাঁড়িয়েছিল সবেমাত্র। 3 দিন পরে সে আবার সেই গ্রামে যায়, যেখানে বালিটি ছিল
এখন সেখানে শুধু পোড়া ইঁট আর ধ্বংসাবশেষ। কিন্তু অদ্ভুতভাবেই উঠোনের সেই গর্তটা এখনও অক্ষত। জায়গাটা ঘেরা হয়নি, মাটি চাপা পড়েনি। গর্তের ধারে একটা কাঠি গুঁজে রাখা, যাতে বাঁধা একটা কাগজ। সে পড়ে, যা তোমার তার সমাপ্তি তুমি করো, না হলে ওর মুখ আর কখনো নিস্তার পাবে না। সায়ন্তন এবার নিজেই গর্তের মাটি খুঁড়তে শুরু করে, আর কিছু দূর খুঁড়তেই বেরিয়ে আসে একটা মুখহীন মাটির মূর্তি। কিন্তু মূর্তির মাথার পেছনে খোদাই করে লেখা রূপা নয়, শূন্যতা। তার পাশে একটা ছোট পুঁথি, সংস্কৃত ভাষায় লেখা। কিন্তু সে বুঝতে পারে এটা একটা তন্ত্রশাস্ত্র, যেখানে মানুষের মুখ, শরীর আর আত্মা নিয়ে তান্ত্রিক পরীক্ষা করা হয়েছিল বহু বছর আগে। আর রূপা, রিমা এরা সেই চক্রের বলি। সায়ন্তন তখন বুঝে যায় এই বাড়িটা একটা প্রাচীন তান্ত্রিক যজ্ঞস্থল ছিল, যেখানে মৃত আত্মাদের টেনে আনা হতো জীবিত শরীরের মাধ্যমে। আর রিমা, সে ছিল সেই শরীরের আধার। রূপা তো ছিল কেবল একটি মুখ, একটি স্মৃতি। আসলে সেই ছায়া যা মূর্তি চেয়েছিল তা ছিল ভয়ানক কিছু, কোনো এক অজানা সত্তা, এখনো চূড়ান্ত রূপ পায়নি। হঠাৎ রাত গভীর হতেই সেই গর্ত থেকে ভেসে আসে শব্দ, আমি এসেছি, এবার মুখ পাবে, তুমি যে ছবিটা আঁকোনি সেটা শেষ করতে হবে। সায়ন্তনের হাত নিজে থেকেই তুলি নেয়। সে মূর্তির মাথায় মুখ আঁকতে থাকে, রিমার চোখ, রূপার ঠোঁট, এক অপার্থিব গড়ন। হঠাৎ মূর্তি নড়ে ওঠে, তার চোখ খুলে যায় আর বলে, আমার মুখ এখন শেষ, এবার তোমার পালা সায়ন্তন। ভূমি আবার ফেটে যায়। সায়ন্তনের চিৎকার শোনা যায় অনেক দূর অবধি, কিন্তু কেউ কাছে যায় না। পরদিন সকালে স্থানীয় এক গ্রামবাসী দেখতে পান আগের বাড়ির গর্ত আবার নতুন মাটিতে ভরা। তবে অবাক করা বিষয়ে মাটির ওপর রাখা আছে একটা ছবি, রিমা, রূপা আর সায়ন্তন, তিনজনের মুখে এক রকমের এক বিভীষিকাময় হাসি। তাদের চোখ যেন ক্যামেরার বাইরেও কাউকে দেখছে। আজও সেই জায়গায় কেউ যায় না। লোকেরা বলে নাকি রাতের বেলায় কেউ ফিসফিস করে বলে ওঠে, আমার মুখটাকে ঠিক আছে। আর সেই ফিসফিসের মধ্যেই একটা চিত্রশিল্পীর আত্মা ধীরে ধীরে আঁকছে এক নতুন মুখ, তোমার মুখ। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।